আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব অতর্কিত হামলায় ইসরায়েলের 7 সেনা নিহত। জানিয়ে দেব গাজা নিশ্চিহ্ন করতেই ইরানে হামলা। এরপর রয়েছে নতুন বিস্ফোরণের পর ইরানের জন্য এলো আরও এক দুঃসংবাদ। সর্বশেষ থাকছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অতর্কিত হামলায় ইসরায়েলের 7 সেনা নিহত। যুদ্ধক্ষেত্রে অতর্কিত হামলায় ইসরায়েলের 7 সেনা নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে বুধবার ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস সত্যতা স্বীকার করে 6 জনের নাম প্রকাশ করেছে। তারা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সৈনিক। এ সেনাদল ফিলিস্তিনের গাজার খান ইউনুসের বিস্ফোরণে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জন হলেন লেফটেন্যান্ট মাতান শাই, ইয়াসিন ভস্কি, স্টাফ সার্জেন্ট রোনেল বেন মোশে, স্টাফ সার্জেন্ট নিব রাডিয়া, সার্জেন্ট রোনেন সাপিরো, সার্জেন্ট শাহার মনোয়াব ও সার্জেন্ট মায়ান বারুস পার্লস্টেইন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে। বিস্ফোরণে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 605তম ব্যাটালিয়নের সৈনিকদের বহনকারী একটি পুমা সাজোয়া পার্সোনেল ক্যারিয়ার্স ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে একজন আত্মঘাতী হামলাকারী এপিসিতে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। এতে যানটিতে আগুন ধরে যায়। পাশে থাকা অগ্নি নির্বাপক দল এবং সৈন্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় একটি বুলডোজার ব্যবহার করে গাড়িটিকে বালু দিয়ে ঢেকে দিয়ে আগুন নেভানো হয়। পরে এটিকে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে টেনে আনা হয়। এছাড়া বিকেল 4:30টার দিকে খান ইউনুসের আইডিএফ সৈন্য এবং হামাসের মধ্যে আরেকটি ঘটনা ঘটে। 51তম ব্যাটালিয়নের কমব্যাট সেনাদলের উপর ট্যাঙ্ক বিধ্বংসী গোলাবারুদ দিয়ে হামলা করে হামাস। এতে 2 জন সৈনিক আহত হয়েছেন। তাদের একজন গুরুতর ও অন্যজন সামান্য আঘাত পান। আইডিএফ জানিয়েছে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সন্ত্রাসীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে অভিযানের তীব্রতা বাড়ানোর ইঙ্গিত দেয় ইসরায়েলি সেনাবাহিনী। গাজা নিশ্চিহ্ন করতেই ইরানে হামলা। ফিলিস্তিনের গাজা 4 মাস ধরে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। এর মধ্যে চালাচ্ছে স্থল ও আকাশ অভিযান। সবকিছু ভেঙে তছনছ করে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, আশ্রয়কেন্দ্র সহ সব স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে তারা। নির্বিচারে হত্যা করছে সবাইকে। হত্যাযোগ্য থেকে বাদ পড়ছে না নিরীহ নারী ও শিশু। এই উপত্যকার সব হাসপাতালে দফায় দফায় আক্রান্ত হচ্ছে। অবরোধে অনাহারে মারা যাচ্ছে শিশুরা। ফার্মেসিগুলোতে শেষ হয়ে গেছে ঔষধ। অনাহারে অথবা গুলিতে যখন মৃত্যুই একমাত্র গন্তব্য, তখন ত্রাণের নামে অভুক্তদের প্রলুব্ধ করে ত্রাণকেন্দ্রে নিয়ে প্রায় দিনই গুলি করে হত্যা করা হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে চাপ বাড়ছে, দখলদার রাষ্ট্রের মিত্ররা মুখ খুলতে শুরু করে। একতরফাভাবে তেল আবিবের বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা দেয়। ঠিক তেমন একটি সময় 13 জুন ইরানে হামলা করে ইসরায়েল। তারা মানে কি চলমান সমালোচনার মোড় ঘুরিয়ে দেওয়া, বিশ্ববাসীর নজর গাজা থেকে সরিয়ে নেওয়া। তবে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধেও গাজায় আগ্রাসন থামেনি। যুদ্ধ শেষে ফিলিস্তিনি ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ বেড়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত লিখেছেন হুমায়ুন কবির। গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতৃত্ব 2023 সালে 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালানো হয়। এ প্রক্রিয়ায় গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। এই অভিযানে গাজায় প্রায় 100% বাড়িঘর ধ্বংস করেছে তেল আবিবের বাহিনী। এই উপত্যকার 35টি হাসপাতালের কয়েক দফায় হামলা করেছে। সব বিদ্যালয় ও শরণার্থী শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, গত মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল জোরদার স্থল অভিযান শুরু করে এবং সর্বাত্মক অপরাধ আরোপ করে। এতে তারা পানি, গ্যাস, বিদ্যুৎ, খাদ্য ও ঔষধের মতো নিত্যপণ্য সেখানে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনি অনাহারে ভুগছেন। এর মধ্যে মাসখানেক আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত এক এনজিওর মাধ্যমে ত্রাণ সরবরাহের অনুমোদন দেয় তেল আবিব। তবে সেখানে ত্রাণ আনতে গিয়ে এ পর্যন্ত অন্তত 550 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিষয়টি জাতিসংঘ সহ আন্তর্জাতিক ক্ষুব্ধ হয়ে ওঠে। ফ্রান্স সহ কয়েকটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপের হুমকি দেয়। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের বিতর্কিত একটি সংস্থা এই সাহায্য কার্যক্রম পরিচালনা করছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে এই ত্রাণ কাজ পরিচালিত হচ্ছে। সমালোচকরা মনে করেন, গাজায় প্রকৃত মানবিক প্রয়োজনের বদলে রাজনৈতিক ও সামরিক কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিতরণ ব্যবস্থা চালু করছে ইসরায়েলের যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জিএইসে পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের চিত্র হৃদয় বিদারক। ডুজারিক বলেন, আমরা ও আমাদের অংশীদারের একটি সুসংগঠিত ও
নীতি নির্ভর পরিকল্পনা আছে, যা গাজা, সুদান, মিয়ানমার সহ যেখানেই হোক সব জায়গায় একই মানবিক নীতির ভিত্তিতে পরিচালিত হয়। মহাসচিবের মুখপাত্র বলেন, জিএইসএফ এর পরিকল্পনা মানবিক মানদণ্ড পূরণ করে না। নতুন বিস্ফোরণের পর ইরানের জন্য এলো আরও এক দুঃসংবাদ। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শনিবার 28 জুন ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে দেশটিতে আতঙ্কে বিরাজ করছে। এরপরই তেহরান সব ধরনের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় এমিরেটস এয়ারলাইন্স। শনিবার এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন্স জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরানের সাথে তাদের ফ্লাইট বাতিলের সময় 5 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় ইরানের কোনো ফ্লাইট যাবে না এবং ইরান থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন করবে না। খবর দ্য টাইমস অফ ইসরায়েল। দুবাই ভিত্তিক এক বিমান সংস্থাটি আরও জানিয়েছে, তারা 1 জুলাই বাগদাদ এবং 2 জুলাই বসরায় পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে। এমিরেটস এয়ারলাইন্স বিশ্বের অন্যতম বিমান পরিষেবা সংস্থা। ইরান আসা যাওয়ার এয়ারলাইন্সটির উপর নির্ভর করে দেশ বিদেশের বহু যাত্রী। এমিরেটস ফ্লাইট বাতিলের সময় বাড়ানোর ইরানের যাতায়াত ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত 60 জন উচ্চ পর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তেহরানের সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, তেহরানের ইসলাম শহর এলাকায় বিস্ফোরণ ঘটে এবং সেখানকার আকাশ অ্যান্টি এয়ারক্রাফট গান চালানো হয়। স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট থেকে তথ্য উঠে এসেছে। তেহরানের পশ্চিমাঞ্চলের বিদগানে এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনের জন্য পরিচিত। সম্প্রতি 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে চলাকালীন ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু হয়েছিল। গাজায় যুদ্ধবিরতি দিয়ে সুখবর দিলেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা যায়, সুখবর দিলেন অবরুদ্ধ ফিলিস্তিনিদের। তিনি বলেন, 1 সপ্তাহের মধ্যে উপত্যকায় যুদ্ধবিরতি হতে পারে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, গাজায় 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাজ করা কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি। তিনি বলেন, আমি মনে করি এটি এখন খুবই কাছাকাছি। আমি সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হবে। তবে তিনি কাদের সঙ্গে কথা বলেছেন বা কী ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতির চুক্তির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন ও ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এই হামলার কারণে আমরা খুব শীঘ্রই কিছু ভালো খবর পাব। গাজায় যুদ্ধবিরতি শিগগিরই। এদিকে গাজায় সীমিত পরিসরে ত্রাণ কার্যক্রমের অনুমতি মিলছে। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, উপত্যকায় বিতরণ করা আটার ব্যাগের ভেতরে অক্সিকোডোমেন মাদকযুক্ত ট্যাবলেট পাওয়া গেছে। মার্কিন ও ইসরায়েলি সহায়তা কেন্দ্রের মাধ্যমে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। এ ঘটনায় গাজার সরকারি মিডিয়া অফিস গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত অন্তত 4 নাগরিক আটার ব্যাগের ভেতরে এই মাদক ট্যাবলেট পাওয়ার জন্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সব মাদক গুঁড়ো করে বা গলিয়ে আটার মধ্যেই মিশিয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি জনস্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতিকর। গাজার মিডিয়া অফিস বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার ধারাবাহিকতায় ইসরায়েলি দখলদার বাহিনী এই নেশাদ্রব্য ছড়িয়ে ফিলিস্তিনি সমাজকে ভেতর থেকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। ব্লকেড ও অবরোধ পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ইসরায়েলের মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রীর আড়ালে মাদক পাচারের মতো যুদ্ধ অপরাধ করছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর অভিযুক্ত করে বলেছে, বেসামরিক মানুষের বিরুদ্ধে মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি ইসরায়েলের নোংরা যুদ্ধনীতির অংশ। এ ধরনের কর্মকাণ্ড ভয়াবহ অপরাধ।